নির্বাচন 12 ফেব্রুয়ারি স্বাগত জানিয়েছে বিএনপি, জামাত, এনসিপি সহ সর্বস্তরের মানুষ। আন্দোলন প্রতিহতের হুঁশিয়ারি সরকারের। বিচার বিভাগের স্বাধীনতা, আগামী সরকারের সমর্থন চান প্রধান বিচারপতি। পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে শুনানি নির্বাচনের পর। ঠান্ডাজনিত নানা রোগে চাঁদপুরে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। এবং শীতের আগমনে খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাজীপুরে গাছিরা। মানসম্মত রস সংগ্রহের দিক নির্দেশনা দিচ্ছে কৃষি অধিদপ্তর। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। মনোনয়ন জমা 29 ডিসেম্বর আর বাছাই শেষে আপিল 11 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ 20 ও 21 জানুয়ারি। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আচরণবিধি মেনে ভোটারদের আস্থা অর্জনের প্রার্থীদের প্রতি আহ্বান জানান সিএসসি। নির্বাচনী কর্মকর্তাদের গাফিলতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এমআর আসাদের রিপোর্ট। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আদালতের আদেশ মানবে কমিশন। মাননীয় আদালতের আদেশ অনুযায়ী একটা সংশোধনী এটা নেওয়া হচ্ছে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রাসঙ্গিক হবে আমরা সবটুকুই নিশ্চিত করব। পরে সন্ধ্যা 6টায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। মনোনয়ন জমা 29 ডিসেম্বর আর বাছাই পরের দিন থেকে 4 জানুয়ারি। 11 জানুয়ারি আপিল এবং তা নিষ্পত্তি পরের দিন থেকে 18 জানুয়ারি। প্রতীক বরাদ্দ ও প্রার্থী তালিকা চূড়ান্ত হবে 21 জানুয়ারি। আর 22 ডিসেম্বর প্রচারণা শুরু হয়ে শেষ হবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টায়। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। আচরণবিধি মেনে ভোটারদের বিশ্বাস অর্জনের জন্য প্রার্থীদের আহ্বান জানান সিইসি। নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশও দেন তিনি। আসুন আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি। শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য। নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিয় সহকর্মীবৃন্দ, নির্বাচন কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দৃঢ়তার সাথে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। কমিশনের অংশ হিসাবে আপনারা নির্ভয়ে সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন, এ ব্যাপারে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না। অপপ্রচার ঠেকাতে কমিশন কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিয় এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সকল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তফসিল ঘোষণা করার পর 300 সংসদীয় আসনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও 64 জেলার প্রশাসক এবং 3 জন নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মকর্তা সহ মোট 69 জন রিটার্নিং কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামাত, এনসিপি সহ মাঠে থাকা সব দল। একে দেশের রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে অবহিত করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বৃহস্পতিবার সকল রাজনৈতিক দলের সমান অংশগ্রহণ নিশ্চিতই নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব। তবে এনসিপি তফসিলকে স্বাগত জানালেও নির্বাচন আয়োজনের সুষ্ঠু ও নিরপেক্ষতার ঘাটতি দেখছেন দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি।
12 তারিখে যে নির্বাচনের ঘোষণা হয়েছে, একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নির্বাচন, যেটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি অত্যন্ত বড় উল্লেখযোগ্য একটা ঘটনা। 12 ফেব্রুয়ারি আপনারা জানেন বাংলাদেশ জাতীয় সংসদের 300 আসন নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা জাতির সাথে সাথে আমরাও মোবারকবাদ জানাচ্ছি এবং এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। নির্বাচন নিয়ে সদিচ্ছা রয়েছে, কিন্তু নিরপেক্ষতা এবং সক্ষমতার অভাব রয়েছে। গডফাদারের যে সংস্কৃতি আমাদের অতীতে নির্বাচনে রয়েছে, সেই সংস্কৃতি কতটুকু বন্ধ করতে পারবে সেই বিষয়ে নির্বাচন কমিশনের উপরে আমাদের যথেষ্ট সন্দেহজনক অবস্থান রয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে মানুষের মাঝে ব্যাপক আগ্রহ উত্তেজনা। এবার জাতীয় সংসদ নির্বাচনে নির্বিঘ্নে ভোট দিতে চান তারা। একই সাথে তাদের প্রত্যাশা নতুন সরকার যেন দুর্নীতি কমানোর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য সহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করে। সব মিলে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ উদ্দীপনার কোনো কমতি নেই। সরকারের কাছে আশা রাখবে যে বিগত যে সরকার যে ধরনের স্বৈরাচারমূলক আচরণ করছে, যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, আমরা চাইবো তার অপোজিটটা। নতুন সরকারের কাছে প্রত্যাশা হলো আমার শিক্ষাগত উন্নয়ন করতে হবে, স্বাস্থ্যগত উন্নয়ন করতে। দীর্ঘ 15 বছর ভোট দিতে পারিনি, এইটার জন্য যে আজকে তফসিলটা ঘোষণা হয়েছে এটা শুনে আসলেই আনন্দিত। বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে ভবিষ্যৎ সরকারের সমর্থন লাগবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দা রিফাত আহমেদ। বৃহস্পতিবার বিচার বিভাগের পৃথক সচিবালয় উদ্বোধন শেষে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এখন থেকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারবে বিচার বিভাগ। এক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাধীন। সংবিধানের ৫৫ সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের চূড়ান্ত শুনানি হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর। এজন্য ২০২৬ সালের ৫ই মার্চ দিন ধার্য করেছে আদালত। প্রধান বিচারপতি বলেন, এই রায় নিয়ে কোনো পক্ষকে প্রশ্ন তোলার সুযোগ দিতে চান না তিনি। শুনানি শেষে বিএনপির আইনজীবীরা বলেন, পঞ্চদশ সংশোধনী পুরোটাই বাতিল করা উচিত। মেজবা রহমানের আরেকটি প্রতিবেদন। ২০১১ সালে ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় আসে। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যায়। এর ১.৫ মাস পর ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। ২৪-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়। ওই রিটের শুনানি করে হাইকোর্ট গেল বছরের ১৭ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করে রায় দেন। এতে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট বাতিলের বিধান অসাংবিধানিক। হাইকোর্টের দেয়া রায়ের উপর রিটকারীর পক্ষ থেকে আপিল করা হয়। এই শুনানিতে পক্ষভুক্ত হয় বিএনপি ও জামাত ইসলামী। বৃহস্পতিবার শুনানি চূড়ান্ত পর্যায়ে এসে শেষ না করে ২০২৬ সালের ৫ই মার্চ পর্যন্ত শুনানি মুলতবি করা হয়। আদালতের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন রিটকারী আইনজীবী। তবে ব্যারিস্টার সারা হোসেন বলেন, এখনই কিছু বিষয় সমাধান করা যেত। আরো বিভিন্ন রায়গুলো পর্যালোচনা করে দেখেছি যে পঞ্চদশ সংশোধনী বাতিল হলেও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকবে। কোর্টের যদি আজকে আমরা এখান থেকে একটা রায় পেতাম, একটা নির্দেশনা পেতাম, আমরা আশা করতে পারতাম যে ভবিষ্যতেও এরকম ইতিহাস পুনর্লিখনের প্রচেষ্টা হবে না। তবে বিএনপি পক্ষের আইনজীবী জয়নুল আবেদিন বলেন, পঞ্চদশ সংশোধনীর পুরোটাই বাতিল হওয়া প্রয়োজন। বাংলাদেশের সংবিধান অ্যামেন্ডমেন্ট করে সরকার 15 অ্যামেন্ডমেন্টের মধ্যে চলে এসেছে এবং তাদের ইচ্ছা কেয়ারটেকার সরকার বাতিল করে দিয়েছে অ্যামেন্ডমেন্ট করে। সেই জন্য আমি বলেছি যে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মিসবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। চাঁদপুরের হাসপাতালগুলোতে বেড়ে চলেছে রোগীর সংখ্যা। ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। চাঁদপুর সরকারি হাসপাতালে শয্যা না পেয়ে মেঝে আর বারান্দায় সেবা নিতে হচ্ছে রোগীদের। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন।
চাঁদপুর জেনারেল হাসপাতালে বেড়েছে শিশু রোগীর সংখ্যা। বেশিরভাগই জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া সমস্যা নিয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, আজকে 6 দিন ভর্তি আছি। এখন ডাক্তার বলতেছে 7 দিনে কোর্স শেষ করে তারপরে চলে যেতে। জ্বর, কাশ, ঠান্ডা আগে থেকে এখন অনেক ভালোই আছে। বাড়িতে 4-5 দিন জ্বর আছিল, সাধারণ নাপা খাওয়াইতেছি, কমে না। পরে আবার ডাক্তারের কাছে গেছি, অ্যান্টিবায়োটিক ডাক্তার দিছে, তারপরও কমে না। সদর হাসপাতাল নিয়ে আইছে, অহনালা রকমে আমার বাচ্চা ভালো আছে। রোগীর চাপে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানালেন দায়িত্বরত নার্সরা। রোগীদেরকে বিছানা দিতে পারতেছি না, বারান্দায় ফ্লোরে রেখে আমরা সেবা দিয়ে যাচ্ছি এবং আমাদের লোকসংখ্যা যদি আরো বাড়ানো যেত তাহলে আরো ভালো হতো আর কি। আবহাওয়া পরিবর্তনের এই সময়টায় শিশুদের বাড়তি যত্নের পরামর্শ দেন চিকিৎসকরা। রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আমাদের এখন হসপিটালে যে পরিমাণে সিট, তার চেয়ে 3 গুণ বেশি রোগী ভর্তি আছে। বিশেষ করে নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, অ্যাজমা এই রোগীগুলা বেশি আমরা পাচ্ছি। অভিভাবকদের প্রতি পরামর্শ হলো বাচ্চাগুলো যাতে একটু শুষ্ক রাখেন, ঠান্ডা যদি না লাগে ওইভাবে যেন রাখেন, তাহলে কি যে বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। এই হাসপাতালে গত নভেম্বর মাসে 550 রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শীত এখনও জেকে না বসলেও খেজুর রস সংগ্রহ করতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন গাজীপুরের গাছিরা। এতে জন্য প্রাণ ফিরে পেয়েছে গাছগুলো। চলতি মৌসুমের রস ও গুড়ের ভালো দাম পাওয়ার আশায় দিন গুনছেন গাছিরা। মানসম্মত রস সংগ্রহে দিক নির্দেশনা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তারিকুল জুয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। গ্রামীণ জনপদে শীত আসলেই শুরু হয় রস সংগ্রহের তোড়জোড়। গাছ পরিষ্কার, ছাঁটাই এবং চাছার কাজে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। এই তৎপরতায় গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে এক ভিন্ন ধরনের ব্যস্ততার আমেজ। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্যবাহী পেশাই এখনো পরিবারের মূল আয়ের উৎস। সব খরচ বাদ দিয়ে এবার লাখ টাকার আয় হবে এমন আশায় দিন গুনছেন গাছিরা। আমার সিজনে 3 মাসে আল্লাহ দিলে আমার তাও মোটামুটি ভাবে 1 লাখ টাকার মতো ইনশাল্লাহ থাকে আমার। 5 কেজি, 6 কেজি, 7 কেজি, 8 কেজিও পড়ে। ভালো গাছ হলে 8 কেজি পড়ে, মোটামুটি ভালো ইনকাম হয়। প্রতি বছরই দূর দূরান্ত থেকে অনেকেই আসেন খেজুরের রস খেতে। তবে ধীরে ধীরে খেজুর গাছ কমে যাওয়ায় হতাশা প্রকাশ করছেন তারা। দূর দূরান্ত থেকে আইসাও মানুষ দেখি রস খায়, আমরা আইসা খাই, আমরা অনেক ভালো, এই জায়গার রসটা অনেক ভালো। দিন দিন খেজুর গাছগুলো কমে যাচ্ছে, তো যদি এগুলা কোনোভাবে বাড়ানো যেত তাহলে আমাদের রসের চাহিদাটা আরো বৃদ্ধি পেত। খেজুর গাছের সংখ্যা বৃদ্ধির উদ্যোগ গ্রহণের পাশাপাশি রস ও গুড়ের বিশুদ্ধতা ও ঐতিহ্য টিকিয়ে রাখতে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা নতুন করে কিন্তু খেজুরের গাছ, খেজুরের চারা, খেজুরের বীজ বিশেষ করে রাস্তার ধারে রোপণের জন্য আমরা কৃষি সম্প্রসারণ দপ্তর থেকে প্রতি বছরই আমাদের কর্মসূচি থাকে। আমরা চাচ্ছি যে খেজুরের গাছের সংখ্যা যাতে দিন দিন বৃদ্ধি পায়। শীতে খেজুর রস আর গুড়কে ঘিরেই জমে ওঠে পিঠা পায়েসের মৌসুমী আনন্দ। একদম ক্লিয়ার। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। সবজির বাজারের দাম কিছুটা কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বিভিন্ন খুচরো বাজারে বেশিরভাগ সবজির দাম কেজি প্রতি 10 থেকে 30 টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে। ডিমের দাম অনেকটা স্বস্তির জায়গায় এসেছে। ফার্মের মুরগির ডিমের দাম কমে এখন প্রতি ডজন 120 টাকা। এতে স্বল্প আয়ের মানুষ আগের চেয়ে কম দামে ডিম কিনতে পারছেন। মুরগি ও মাছের বাজার অনেকটি স্থিতিশীল রয়েছে। দর্শক, এ নিয়ে আরও জানাতে মোহাম্মদপুর টাউন হল মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। মুন্নি, গেল সপ্তাহের তুলনায় কেমন দেখছেন নিত্যপণ্যের বাজার এবং দামে কতটা তফাৎ দেখছেন এখন, বিস্তারিত জানাবেন। মুক্তি এখন যে বাজারে এসেছি এখানে কিন্তু মোটামুটি সবজির দাম একটু কম মনে হচ্ছে। তো গত সপ্তাহে যেটা ছিল হচ্ছে 40 টাকা যদি আমরা ধরে নিতে পারি ফুলকপির দাম, এটা এখন কিন্তু 30 টাকা বিক্রি হচ্ছে। তো আমরা যদি ধরতে পারি, বলতে পারি যে এক একটা ফুলকপি থেকে শুরু করে পাতাকপি প্রত্যেকটা সবজি কিন্তু 5 থেকে 10 টাকা করে কমে আসছে। তো এখন আপনাকে আমি দেখাতে চাচ্ছি যে বেশ কিছু মুরগির দামও, মুরগি থেকে মুরগির ডিমের দামও কম। মুরগির ডিম হচ্ছে দেশি ডিম, যেটা 55 থেকে 60 টাকা হালিতে বিক্রি হচ্ছে। তারপরে লেয়ার মুরগি এবং
লেয়ার যে ডিমের দাম সেটা হচ্ছে 42 থেকে 45 টাকা হালি প্রতি, হাঁসের ডিম 55 থেকে 70 টাকা হালি প্রতি। আর এগুলোর পরেও হচ্ছে মাছের দাম কেজিতে, রুই মাছ যদি বলতে পারি সেটা হলো 30 থেকে 450 টাকা কেজিতে বিক্রি হচ্ছে রুই মাছ। ইলিশের দামটাও মোটামুটি একটু কমেছে বলতে পারি আমরা, বা মাছের দাম তুলনামূলকভাবে যদি বলতে পারি তাহলে মাছের দাম কিছুটা কম। এবং গরুর মাংস অপরিবর্তিত আছে 750 থেকে 80 টাকা, এবং খাসির মাংস 1000 থেকে 1200 টাকা। তো এই নিয়ে আমি একজন ক্রেতার সাথে কথা বলছিলাম যে তিনি বাজার দর সম্পর্কে তার কেমন প্রতিক্রিয়া, গত সপ্তাহ থেকে এই সপ্তাহে বাজারের তুলনামূলক পার্থক্যটা কেমন? গত সপ্তাহ থেকে এই সপ্তাহের বাজার দর তুলনামূলক কিছু সবজির মধ্যে বেশি, আবার কিছু সবজির মধ্যে গত সপ্তাহে যেমন ছিল এই সপ্তাহে তেমনই আছে। আমার মনে হয় আসলে সঠিক বাজার ব্যবস্থাপনা এবং সরকারি যে নিয়ন্ত্রণ সংস্থাগুলো আছে তারা যদি সঠিকভাবে কাজ করে এবং প্রপারভাবে এই বাজারটা মনিটরিং করে, তাহলে হয়তো আমরা যে জিনিসগুলো পেঁয়াজ, আলু, নতুন আলু যেগুলোর প্রাইস আমাদের কাছে এখন বেশি মনে হচ্ছে, সেটা হয়তো সঠিক বাজার ব্যবস্থার মধ্যে গেলে আমরা হয়তো এটার সঠিকভাবে মানে সঠিক মূল্যে এটা কিনতে পারবো। আর যেটা হচ্ছে আমাদের মনে হয় যে আমাদের যে সবজিগুলো আমরা এখন খাচ্ছি, শীতের সবজিগুলা, এর মধ্যে মানে অতিমাত্রায় যে কীটনাশক দেওয়া হয়, এই কীটনাশকের ফলে আমাদের অনেক আমরা সবজিগুলো দেখতে অনেক টাটকা মনে হইলেও, সতেজ মনে হলে আসলে এর মধ্যে প্রচুর পরিমাণে কীটনাশক থাকে, যেটা হচ্ছে আমাদের হেলথের জন্য ভালো না। যেমনটি বলছিলাম যে উনিও কিন্তু কীটনাশক ব্যবহারের ব্যাপারটা নিয়েও কথা বলেছেন, এবং বাজারে সবজির প্রতুলতা নেই, প্রচুর সবজি আছে কিন্তু দামটা এখনও সাধারণের হাতের নাগালে আসেনি। তো এই নিয়ে ভোক্তা অধিকারের নিয়ন্ত্রণটা দাবি করছেন ক্রেতারা। তো এই ছিল আমার কাছে বাজার নিয়ে সর্বশেষ। পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। মুক্তি। ধন্যবাদ মুন্নি আপনাকে। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন প্রতিযোগিতা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে 2 দিন ব্যাপী শুরু হয়েছে 7ম IEEE STI আন্তর্জাতিক সম্মেলন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আশুগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নির্বাচনী উঠোন বৈঠক করেছে মহিলা দল। নরসিংদীতে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বায়ো ইনফরমেটিক্স থেকে প্রকাশনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর মাধবদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। দিনাজপুরের বিরলে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সহকারী। ময়মনসিংহের গফরগাঁও 7 ও 8 নম্বর ওয়ার্ড পৌরসভা যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফি ও চার্জ আদায়করণ সম্পর্কিত চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে সোনালী ব্যাংকের সাথে। নওগাঁয় বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক অনুমোদিত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে উফশি ও হাইব্রিড বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে 5 দফা দাবিতে জাগরণ যাত্রা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নাটোরের গুরুদাসপুরে নাটোর 4 আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর সাথে তরুণদের মুখোমুখি অনুষ্ঠান হয়েছে।
ফরিদপুরের নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিজান। মানিকগঞ্জের ঘিওরের সিংজুরি ইউনিয়ন বিএনপির আয়োজনে বিলনালাই বাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় জামায়াতে ইসলামী শিবগঞ্জ পৌর শাখার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। যানজট নিরসনে নির্মিত নওগাঁ জেলার বালুডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন সড়কটি 4 লেনের প্রশস্ত করা হলেও অবৈধ দখলদারির কারণে সাধারণ মানুষ এখনও তার সুফল পাচ্ছে না। কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়ক এখনও দখলদারদের হাতের জিম্মি। অনিয়ম রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রশাসনের। মোহাম্মদ হাবিবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। নওগাঁ জেলার বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বরুণকান্দি মোড় পর্যন্ত সড়কটি 4 লেনে উন্নীত করা হলেও যানজট রোধ করতে পারেনি। যত্রতত্র বাস, গাড়ি, টেম্পু ও অটোরিকশা রেখে এবং ফুটপাত দখল করে রাখায় এই যানজটের সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এমন বাস্তবতায় যাতায়াতে অসুবিধা সহ দুর্ঘটনা ঝুঁকিও বাড়ছে। 4 লেন তৈরি করে 4 লেনের সুবিধা পাচ্ছি না, কারণ কি অযৌক্তিকভাবে বিনা কারণে রাস্তার পাশে বাস, ট্রাক এগুলো দাঁড়ায় থাকে। মানুষের চলাফেরা, বাইরে থেকে লোকজন আসে, চলাফেরা খুব সমস্যা হয়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে টুমটুম, তারপর লসিমো এবং হলো আপনার পার্শ্ববর্তী দোকানের এই ফুটপাত দোকান চালু করে অনেক দুর্ঘটনা হতে যাচ্ছে। অটোরিকশা করার জন্য অবশ্যই পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। এটা গাড়ি ঘুরাইতে গেলে রোডে আরো বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, জাম সৃষ্টি হয়ে যায়। টমটম এবং রিক্সা, বাইক এগুলো এত হারে বাড়ছে যে একটা সাধারণ যাত্রী বা যে কোনো মানুষ রাস্তার এপার থেকে ওপার যেতে পারে না, তাদের জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেই আছে। টার্মিনালে পর্যাপ্ত জায়গা না থাকায় কিছু যানবাহন রাস্তায় নিয়ম অমান্য করে দাঁড়িয়ে থাকে বললেন ট্রাফিক সার্জন। টার্মিনালে পর্যাপ্ত জায়গা নাই এবং এই টার্মিনালটা কিন্তু পরিত্যক্ত, যে কারণে পরবর্তীতে এটা সংস্কার হয় না, যে কারণে গাড়িগুলো ম্যাক্সিমাম টাইমে চেষ্টা করে যে টার্মিনালে যেহেতু সংকুলন হয় না, বাইরে রাখার জন্য। রাস্তার পাশে বাস, গাড়ি মেরামত সহ রাস্তা সরু হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে জানিয়ে নির্বাহী প্রকৌশলী বললেন, যানজট নিরসনে সবাইকে সচেতন হতে হবে। অস্থায়ীভাবে ওয়ার্কশপ থেকে শুরু হয়ে অনেকেই বাস, ট্রাক এবং অটোরিকশা রাখতেছে, যার ফলে সড়কটি ন্যারো হয়ে গেছে এবং প্রায় দুর্ঘটনা ঘটতেছে। আসলে ট্রাফিক ম্যানেজমেন্টে যারা আছে তারা যদি একটু সচেতন হয়, এখানে যদি কোনো প্রকার অবৈধ বাস এবং ওয়ার্কশপ যদি বস্তু না দেয়, তাহলে এখানে যানজট হবে না এবং নওগাঁবাসী একটা সুন্দর নিরাপদ সড়ক পাবে। দ্রুত যানজট নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের প্রত্যাশায় স্থানীয়রা। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। দেশের সর্বোত্তরে জেলা পঞ্চগড়ে দিন দিন নামছে তাপমাত্রার পারদ, জেঁকে বসেছে শীত। আজ তেঁতুলিয়ায় তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। টানা 9 দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আজ সকাল 6টায় তেঁতুলিয়ায় বাতাসে আর্দ্রতা ছিল 100% এবং বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার। হেমন্তের শেষ দিকে উত্তরের এ এলাকায় প্রায় প্রতিদিন সন্ধ্যার পর থেকে কুয়াশা নামে, যা পরদিন সকাল পর্যন্ত থাকে। আন্তর্জাতিক প্রসঙ্গ, দেশজুড়ে দুর্নীতি বিরোধী বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী রোশেন জোলিয়াসকোভ। হাজার হাজার মানুষের টানা কয়েকদিন বিক্ষোভের জেরে বৃহস্পতিবার পদত্যাগ করে দেশটির সরকার। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, বুলগেরিয়ার দুর্নীতি দমনে সরকারের ব্যর্থতার অভিযোগে প্রথমে বিক্ষোভে নামলেও পরে তা সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে দরিদ্র এই দেশটিতে গত কয়েকদিন সরকার বিরোধী ওই বিক্ষোভ হচ্ছে। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথম আলো শিরোনাম করেছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 12 ফেব্রুয়ারি। বেআইনি আন্দোলন কঠোর হাতে দমন করবে সরকার, নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, 29 ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান। এআই দিয়ে জালিয়াতি রোধে দ্রুত পৃথক আইন হচ্ছে। 12 ফেব্রুয়ারির সংসদ নির্বাচন। সমকাল শিরোনাম করেছে, সংসদ ও গণভোট 12 ফেব্রুয়ারি।
32 ঘন্টার চেষ্টায় উদ্ধার বেঁচে নেই শিশু সাজিদ। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে গণতান্ত্রিক মাইফলক, প্রধান উপদেষ্টা। নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে তত সহজ হবে না, তারেক রহমান। যুগান্তর শিরোনাম করেছে সংসদ ও গণভোট 12 ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু বিএনপি। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে ইলেকশন অন February 12, referendum on same day, CAC urges all to play historic role in advancing country's democratic journey. Nation's heartbreak as fight for little Sajid ends in tragedy. 2-year-old found dead after 32 hours in abandoned shaft. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। নির্বাচন 12 ফেব্রুয়ারি, স্বাগত জানিয়েছে বিএনপি, জামাত, এনসিপি সহ সর্বস্তরের মানুষ। আন্দোলন প্রতিহতের হুঁশিয়ারি সরকারের। বিচার বিভাগের স্বাধীনতায় আগামী সরকারের সমর্থন চান প্রধান বিচারপতি। পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে শুনানি নির্বাচনের পর। ঠান্ডাজনিত নানা রোগে চাঁদপুরে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। এবং শীতের আগমনে খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাজীপুরে গাছিরা। মানসম্মত রস সংগ্রহে দিক নির্দেশনা দিচ্ছে কৃষি অধিদপ্তর। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।